দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের কি মনে আছে সেই বিডিআর বিদ্রোহের কথা? অনেক দিন হয়ে গেছে সেই বিডিআর বিদ্রোহের, কিন্তু সেই বিডিআর বিদ্রোহ নিয়ে যে তদন্ত কমিটি হয়েছিল এবং সেই তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছিল তার ভিত্তিতে একটি সাজানো বিচারও হয়েছিল। সেই বিচারটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে, অনেকেই জানতে চেয়েছেন, প্রশ্ন রাখছেন যে এই বিচারটা কি সঠিক হচ্ছে। প্রথমত হচ্ছে এর সাথে যারা জড়িত সত্যিকার অর্থে তাদেরকে কি আইনের আওতায় আনা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই হত্যার, এই বিদ্রোহের মোটিভটা কি। বিদ্রোহের মোটিভ ওই সময় আমরা শুনেছিলাম যে বিডিআরদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে, তাদের রেশন বা প্রাপ্য কিছু সুযোগ সুবিধা নিয়ে তারা বিদ্রোহ করেছে। আপনাদের কি তাই মনে হয়, নাকি এর পিছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র আছে? সেই বিডিআর বিদ্রোহ নিয়েই এখন, যেহেতু ওই সময় অনেকেই কথা বলতে পারেননি সরকারের তর্জনী গর্জনীর কারণে, এখন অনেকেই কথা বলছেন, অনেকেই এটার সুষ্ঠু বিচার দাবি করছেন। তেমনি আমি দেখলাম গতকালকে ওই সময় 1/11-এর সময়কার সেনাপ্রধান জেনারেল মইনু আহমদ সাহেব এই তদন্তের পুনরায় তদন্ত দাবি করছেন এবং তিনি সত্যিকার অপরাধীদেরকে বের করে আনার দাবি জানাচ্ছেন। তবে তার আগে এখানে একটা জিনিস বলেন এই দর্শক, এই বিডিআর বিদ্রোহ নিয়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সুহেল তাজও কথা বলেছেন। যখন এই ঘটনাটা ঘটে তখন তিনি ছিলেন আমেরিকা। তার মেয়ের জন্মদিনের কথা তিনি বলছেন তার এক নিকটাত্মীয়ের গুরুত্বপূর্ণ একটি অপারেশন হচ্ছিল। তাকে যখন জানানো হয় তিনি সেখান থেকে ফোন করেন পুলিশের আইজিপির কাছে। পুলিশের আইজিপি বলেন ব্যাপারটা স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন, কারণ তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেন, সাহারা খাতুনের কাছে। তিনি বলেন ব্যাপারটা প্রধানমন্ত্রী দেখছেন। তখন সুহেল তাজ আবার প্রধানমন্ত্রীর কাছে ফোন করেন। প্রধানমন্ত্রী তার উত্তরে তাকে বলেন, আমি যেহেতু দেখছি তোমার আমেরিকায় বসে মুরব্বিয়ানা করার দরকার নেই, তুমি বেশি বুঝো না। এখান থেকেই বোঝা যাচ্ছে সামথিং ইজ রং। তারপরে যেহেতু তার দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদি বলেছেন, তারপরে তিনি আর বেশি আগাননি। তবে তিনি যেটা বলছেন, তারপরেই এই দায়িত্বটা, যেহেতু বিডিআরটা ছিল আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে না দিয়ে এটা দিয়ে দেওয়া হয় বাণিজ্যমন্ত্রী কর্নেল ফারুক খানের অধীনে। প্রশ্নটা, সন্দেহটা সেখানেই আরও বৃদ্ধি পায়। তারপরে জনাব সুহেল তাজ বলছেন সব কিছুই চলে যায় অন্ধকারে। তারপর আর তারা কিছুই জানেন না, কিছু বুঝেনও নি কি হচ্ছে বা না হচ্ছে। চলে যায় 2টি দিন, 25 এবং 26শে ফেব্রুয়ারি। চলে নির্মম হত্যাকাণ্ড। বিডিআরের কতিপয় বিপদকামী সদস্য দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করে মাটি চাপা দিতে থাকে। তারপরে যখন সেই কর্নেল ফারুক খানের মাধ্যমেই এইটা থামল, সেনাবাহিনী বারবার চাচ্ছিল অপারেশনে যেতে, কিন্তু তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। বলা হয় তাতে করে নাকি আরো অনেক লোক মারা যাবে, কিন্তু সেনা আইন কি বলে? আপনি যখন দেখবেন আপনার সৈন্য কেউ মারছে, আর তাছাড়া বিডিআরের বিদ্রোহ করার এরকম কোনো আইনগত অধিকার আছে কিনা, কারণ কোনো সশস্ত্র বাহিনীর কোনো দেশেই এই হরতাল করার বা অবরোধ করার কিংবা কোনো ধরনের ধর্মঘটে যাবার আইনি কোনো বাধ্যবাধকতা তাদেরকে অ্যালাউ করে না। আইনি কোনো আইনই তাদেরকে অ্যালাউ করে না। তারা কখনোই কোনো ধরনের ধর্মঘটে যেতে পারে না বা বিদ্রোহ করতে পারে না। বিদ্রোহ করলে অন্য বাহিনী যে তাদেরকে দমাতে হয়। যাই হোক, সেটার পর যখন তদন্ত হলো, সেই তদন্তের প্রধান ছিলেন জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি তার তদন্তে করতে গিয়ে যখন প্রশ্ন করতে চেয়েছিলেন, অনেকে যখন জেলে ছিল তাদেরকে, তখন তিনি তাদেরকে প্রশ্ন করতে পারেননি এবং সত্যিকার অপরাধীদেরকে তিনি হয়তোবা প্রশ্নই করতে পারেননি। জনাব এইটারই তদন্তের বিষয় নিয়ে গতকালকে তৎকালীন সময়কার সেনাপ্রধান জেনারেল মইনু আহমদ বলেছেন যে এই তদন্ত আবার
করতে হবে এবং সত্যিকার অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারা সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্ত করতে চেয়েছিলেন, তাকে নাকি প্রশ্ন করা হয়, যেহেতু সরকার এই ব্যাপারে তদন্ত করছে তাহলে আপনাদের আর এটার প্রয়োজন কি? এখানেও রহস্য আছে। কারণ সেনাবাহিনী তার অফিসার মারা গিয়েছে, অবশ্যই সেটা তারা তাদের বাহিনীর মাধ্যমে সেই তদন্তটা করবে। তার মানে ওই যে সোহেল তাজ যেটা বলছেন যে যখনই তৎকালীন বাণিজ্য মন্ত্রী কর্নেল ফারুক খানের অধীনে চলে যায় তখনই সব কিছু অন্ধকারে চলে যায়। তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং তার সাথে ছিলেন সেই বিতর্কিত প্রধানমন্ত্রীর আত্মীয় সেই তারেক সিদ্দিকী। এই তারেক সিদ্দিকী হচ্ছে বিডিআর বিদ্রোহের মাস্টার মাইন্ড। কাজেই এই তদন্ত জেনারেল মঈনুল আহমদ যেটা বলছেন যে এটার পুনরায় তদন্ত করা উচিত, এবং যেহেতু আজকের দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিই ছিলেন ওই তদন্ত কমিটির প্রধান এবং তিনি সবাইকে প্রশ্ন করতে পারেননি, তাদেরকে অনেককে যারা জেলে ছিল বা অনেককে তিনি প্রশ্ন করতে চাইলে তাকে প্রশ্ন করতে দেওয়া হয়নি। কাজে এখন সময় এসেছে এই কমিটিকে রিফর্ম করে পুনরায় তদন্ত করে সত্যিকার অর্থেই এই বিডিআর বিদ্রোহে যারা জড়িত ছিল সেই লোকগুলাকে খুঁজে বের করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা। জেনারেল মঈনুল আহমদ আরেকটি কথা বলছেন, ওই সময়কার বিডিআর বিদ্রোহ চলার সময় টিভি চ্যানেলগুলোর লাইভ কভারেজ এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে এবং এই বিদ্রোহকে দমানোর ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে। সেটা কার নির্দেশে হয়েছে? কিভাবে ওই জায়গায় লাইভ প্রকাশ করতে গেল বিটিভি সহ বা আরও যে সরকারের নিয়ন্ত্রিত চ্যানেলগুলা? কারাই বা তাদেরকে নির্দেশ দিল? কেনই বা এই হত্যাকাণ্ডটা ঘটানোর সময় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের অধীনে না থেকে কেনই বা সেটা বাণিজ্য মন্ত্রীর অধীনে গেল? কেনই বা তারেক সিদ্দিকী ওই জায়গায় ভূমিকা রাখলো? কেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বললেন আমরা যখন দেখছি তোমার মুরব্বি আনার প্রয়োজন নেই? কেন জেনারেল মঈনুল আহমদ যখন তার সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্তের নির্দেশ দিলেন, কেন সেনাবাহিনীকে বলা হলো আমরা যেহেতু দেখছি তোমাদের আবার তদন্তের প্রয়োজন কেন? তার মানে নিঃসন্দেহে এই হত্যাকাণ্ডের সাথে সরকারের বিগত পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদী সরকারের যে যোগসাজশ ছিল এবং তাদের ইন্ধনেই যে দেশপ্রেমিক এই সেনা অফিসারদেরকে হত্যা করে সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করা হয়েছে সেটা বোধহয় বুঝার আর বাকি থাকে না। কাজেই আজকে এখন যখন ওই সময়কার সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমদ সাহেবই বলছেন, আমি মনে করি ইয়েস, সেটা সেই বিডিআর বিদ্রোহের যারা হত্যাকাণ্ডে ছিল তাদের ব্যাপারে আবার পুনরায় তদন্ত কমিটি করে যারাই অপরাধী, যাদেরকেই সন্দেহের আওতায় আনা যায়, যারাই মনে করা যায় যে এইটার সাথে জড়িত ছিল, প্রত্যেককে যেন প্রশ্ন করা হয় এবং সত্যিকার অর্থেই যারা অপরাধ করেছে, অপরাধের সাথে যারা জড়িত, এটার পিছনের যে গ্রাউন্ডটা ছিল, যারা মাস্টার মাইন্ড ছিল, তাদেরকেও যেন চিহ্নিত করে বিচারের আওতায় আনা হয়। তাহলে ভবিষ্যতে এ ধরনের বিদ্রোহ যে কেউ ঘটানোর আগে চিন্তা করবে যে এক সময় না এক সময় তাদেরকে আইনের আওতায় আসতেই হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।